টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক। বিষয়টি খুবই যে সুখকর তা কিন্তু নয়। এটা আমাদের জন্য, বিশেষ করে যারা ইমিগ্রেশনের বা ইমিগ্রেন্ট হিসেবে এদেশে আসতে চায় বা যাদের আবেদন করা আছে বিভিন্ন জনের, তাদের জন্য বিষয়টি খুব একটা সুখকর বিষয় নয়। এমনকি যারা গ্রিন কার্ড পেয়েছেন তাদের জন্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের যে স্থগিতাদেশ সব ধরনের আবেদনের ক্ষেত্রেই এবং বাইডেন যুগের রিভিউ আমেরিকা ইমিগ্রেশন ব্যবস্থায় যে গভীর সংকটে পড়েছে সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। ট্রাম্পের যে স্থগিতাদেশ, বিভিন্ন ক্ষেত্রে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং বাইডেন যুগের রিভিউ আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থায় কি গভীর সংকটে ফেলেছে বা ভবিষ্যতে কি হতে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। তার আগে দুই একটি কথা আমি বলতে চাই। সুপ্রিয় দর্শক, গেল সপ্তাহে হোয়াইট হাউসের সামনে প্রেসিডেন্টের দুজন ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হয় এবং পরের দিন একজন সদস্য মারা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন এখন থেকে সব ধরনের অ্যাজাইলাম এবং ইমিগ্রেশন আবেদন স্থগিত থাকবে এবং যারা ইতিমধ্যে অর্থাৎ 2021 থেকে 2024 সালের মধ্যে গ্রিন কার্ডও পেয়েছেন বা আবেদন মঞ্জুর হয়েছে তাদের বিষয়টিও রিভিউ করা হবে। এই ঘটনার পরই আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থা আজ দাঁড়িয়েছে সংকটজনক মোড়ে। একদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর স্থগিতাদেশ, যেখানে নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং ইমিগ্রেশন কমানোর ওপর জোর দেওয়া। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেন যুগের নীতিমালা পুনর্মূল্যায়ন, মানবিকতা, পরিবারের পুনর্মিলন এবং বাস্তবসম্মত সমাধানের পথটিকে এলোমেলো করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই দুই নীতির লড়াইয়ে ইমিগ্রেন্টদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? যারা বছরের পর বছর অপেক্ষা করছেন একটি গ্রিন কার্ডের জন্যে, যারা ভিসা ব্যাকলগে বন্দী, যারা সীমান্তে মানবিক সংকটে পড়েছেন, অথবা যারা কাগজপত্র ঠিক না থাকায় বছরের পর বছর ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন, তাদের প্রত্যাশা, তাদের সংকট, তাদের স্বপ্ন কোথায় দাঁড়িয়ে গেল আজ? ইমিগ্রেশন নীতি শুধু কাগজের নিয়ম নয়, বরং এটি অর্থনীতি, শ্রমবাজার, রাজনীতি এবং সবচেয়ে বড় কথা মানুষের জীবনযাত্রার ভবিষ্যৎকে নির্ধারণ করে। তাই কেবলমাত্র দু একজন মানুষের অপরাধের কারণে পুরো ইমিগ্রেন্ট কমিউনিটিকে দায়ী করা কতটুকু যুক্তিযুক্ত? সুপ্রিয় দর্শক, তাই আজকের আলোচনায় আমরা জানতে চাইব, বুঝতে চেষ্টা করব ট্রাম্পের স্থগিতাদেশের বাস্তব প্রভাব কী, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, বাইডেন প্রশাসনের রিভিউ কী পরিবর্তন আনতে পারে এবং আগামী দিনের ইমিগ্রেশন ব্যবস্থা কোন পথে এগোতে পারে। আজকের আলোচনায় আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি, যিনি ইমিগ্রেশন আইন, মানবাধিকার আইন নিয়ে কাজ করছেন। তিনি জানেন ইমিগ্রেশনে সুইপিং ফ্রিজ এবং রিভিউ কতটা প্রভাব ফেলবে আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থার ওপরে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ইমিগ্রেশন ব্যবস্থা এক সংকটজনক মোড়ে, ট্রাম্পের স্থগিতাদেশ ও বাইডেন যুগের রিভিউ কতটা আইনসঙ্গত। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আজকের বিষয়ের উপরে সামান্য একটু ভূমিকা দেওয়ার চেষ্টা করেছি। আপনার কাছে বিস্তারিত জানতে চাইব, এই যে ঘটনা, একটি ইনসিডেন্ট হয়ে গেছে, সেইটার বা যে কোনো কারণেই হোক, একটা দুটো খারাপ মানুষের কারণে গোটা ইমিগ্রেন্ট সোসাইটি বা কমিউনিটির উপরে যে একটা খড়গ নেমে এসেছে প্রেসিডেন্ট
ট্রাম্পের যে স্থগিতাদেশ এর বাস্তব প্রভাবটা কি আছে, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, বাইডেন প্রশাসনের রিভিউ বা কী পরিবর্তন আনতে পারে, বা আগামী দিনের ইমিগ্রেশন ব্যবস্থা কোন পথে এগোতে পারে, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। রাত 10টা বাজে, তো বুঝতেই পারছেন আমি ভোর 4টায় উঠেছি, একটু হাই তুলতেছিলাম। কেন হাই তুলতেছিলাম এই জন্য একটু ব্যাখ্যা দিলাম। আচ্ছা, তো একটা কথা কি, যে প্রেসিডেন্ট গেটস হোয়াট এভার হি ওয়ান্টস, এটা মোটামুটি আজকে থেকে না, সবসময় এটা হয়ে আসছে। অ্যারন ওয়াইল্ডারস্কির একটা বই আছে, দ্য পলিটিক্স অফ দ্য বাজেটারি প্রসেস। তো সেখানে আমরা সেই ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি লোক প্রশাসন বিভাগের ছাত্র, সেখান থেকেই এটা জানি। আইনের পরে যে দেশে এসে আমি আবার সাবজেক্ট চেঞ্জ করে আইন পড়লো, সেটার জন্য না, আরো আগে থেকেই এটা জানি। তো ট্রাম্প সাহেব যদি এটা বলে, যদি না, যেটা আপনারা জানেন যে বলে থাকেন, একটু আগেও পড়ছিলাম, শুধু ওনার ইচ্ছা যে শুধুমাত্র অ্যাসাইলাম বা গ্রিন কার্ডধারীদের রিভিউ করা তা না, উনি বেশ কিছু লোককে ডিন্যাচারালাইজ করতে চান। মানে শুধুমাত্র গ্রিন কার্ড নিয়ে নেবেন, ডিপোর্ট করবেন তা না, যাদের সিটিজেনশিপ আছে, হ্যাঁ, তাদের সিটিজেনশিপে অনেকের এটা কেড়ে নিতে চাচ্ছেন। তো প্রেসিডেন্ট এই ধরনের যদি একটা পলিসি, মানে একটা কথা বলেন, এটা অন্যদের উপরে, তার যে প্রশাসন অন্যদের উপরে একটা পলিসি ডিরেক্টিভ হিসেবে কাজ করে। তো এগুলা আসতেছে, এবং এই ধরনের যে সিটিজেনশিপ নিয়ে নেওয়া, এগুলা বিভিন্ন সময় চলে আসছে। হ্যাঁ, এটা নতুন কিছু না, গ্রিন কার্ড নিয়ে নেওয়া নতুন কিছু না। তো এইভাবে যেভাবে করে যে রেগুলার এই ধরনের বক্তব্যগুলো আসছে, সুতরাং এটা ব্যাপারে কনসার্ন না হয়ে পারা যায় না। অনেক হয়তো ওয়ারিড হতে না করবেন, কিন্তু অ্যাটলিস্ট কনসার্ন হওয়ার একটা রিজন আছে। হ্যাঁ, আর আরেকটা কথা একটু বলে নিতে চাই। আমাকে সঞ্চালক মহোদয় অভিজ্ঞ বললেন, আমার হয়তো চুলটা পাকা বলে এই কথাটা বলতেছেন, তবে এটা ঠিক যে আমি অভিজ্ঞ ধরনের শব্দটা খুব একটা পছন্দ করি না। আমার সম্পর্কে বলতে গেলে ফ্যাক্টস দিতে চাই। আমি 50টা শহরে ফিজিক্যালি গিয়ে আমেরিকার কেস করেছি। তো এটা থেকে যদি কেউ তো এখানে কম বুঝে না, ওটা দিয়ে বুঝতে পারেন যে আমার যদি আমি ঠেকেও শিখি, কিছু হয়তো শিখেছি কিনা। হ্যাঁ, 50টা শহর, স্টেট না, এগুলো একটা। আর আমি এখানে 27 বছর ধরে মানে জুরিস ডক্টর ডিগ্রি করে এক চান্সে বার পাস করে এখানে প্র্যাকটিস করছি গেল। তো এই সে আমার সকল অভিজ্ঞ অ্যাটর্নি যেটা বললেন আর কি, আমি ব্যাখ্যাটা দিতে চাই গেল। তারপরে যারা দর্শক তারা বুঝতে পারবে যে এটার কি মিনিং হতে পারে আর কি। আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে, হ্যাঁ, প্রেসিডেন্ট বলেছেন, এবং এই ধরনের সময়ের সময় বিভিন্ন ঘটনা আমরা দেখি ঘটে, তারপরেই কিছু একটা জিনিস রেডি থাকে। হঠাৎ করে তো একটা ঘটনা ঘটে না। যেমন একবার পেট্রিয়ট একটা আসলো, মানে উইদিন লাইক ডেজ যেটা পাস হয়ে গেল। এগুলা হতে হতে বহু বছর লাগে, সেগুলা মানে ইন নো টাইম এটা হয়ে গেল বিভিন্ন কিছু। তো ঠিক তেমনি ভাবে যেগুলা ঘটনা একটা ঘটে কাকতালীয় ভাবে, দেখা যায় তারপরে দিনই আবার একটা নতুন কিছু চলে আসে। এগুলা আমেরিকাতে মাঝে মাঝেই যারা মানে এগুলো ফলো করেন দেখবেন যে এগুলো খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আর কি। হ্যাঁ, তো হঠাৎ করে একজন এরকম ধরা পড়লো যে লোক আবার নাকি সিএ এর সাথে কাজ করতো। হ্যাঁ, তো সুতরাং বাকিটা আপনার হাতে ছেড়ে দিলাম, ওদিকে আমরা যাব না। আমরা যেটা জিনিসটা যাচ্ছি যে আমাদের যাদের উপর এই খড়গ নেমে এসছেন, হ্যাঁ, ওনাদের কি হবে। হ্যাঁ, আজকে ইভেন একজন ভদ্রমহিলা ওই মাথায় উনি সুন্দর একটা ওই যে শীতের সময় যে পরে এরকম টুপি পরে আসছেন যাতে ঠান্ডা, কি বলে এটা, মাথায় এটা দিয়ে আসছেন যাতে ঠান্ডা না লাগে। ভালো কথা, উনি হিজাব করেন নর্মালি, বলে যে আমার হিজাবটা পরে আসতে ভয় করতেছিল। হ্যাঁ, তো আমার অফিস আবার হচ্ছে যে ফেডারেল প্লাজার ঠিক উল্টো দিকে। হ্যাঁ, তো ফলে অনেকেই আসতে আবার মানে এখন রাস্তাঘাটে বেরোতেও মানুষের ভয় পাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এটা রাইট কি রং সেটা যাদের উপর দিয়ে যায় তারা বুঝে, আমরা বুঝবো না। হ্যাঁ, তো এই হলো কথা। তো এখন হ্যাঁ, প্রচুর মানুষ কনসার্ন। কেন কনসার্ন? একটা হচ্ছে যে যেমন ধরেন আপনার সিটিজেনশিপ দিয়ে যদি শুরু করি, সিটিজেনশিপ আপনি পেয়ে গেছেন, কিন্তু যদি 2 বছর হয় না এখনো সিটিজেনশিপের, তাইলে এটা যদি ওরা নিয়ে নিতে চায়, বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ টু প্রুভ যে আপনি কোনো ফ্রড বা কিছু করেন নাই, এই জাতীয় একটা ব্যাপার। এবং এইটার সিদ্ধান্ত ইমিগ্রেশন কোর্টে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে হবে। তো
ফলে এই ব্যাপারটা অনেক সহজ। যারা 2 বছর হয়ে গেছে তাদেরও ডিন্যাচারেশন করা যায়, কিন্তু সেটা হবে ফেডারেল কোর্টে, ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে হবে, এবং বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট। তো এই হচ্ছে সিটিজেনশিপ ব্যাপারে যাদেরকে যাদের সিটিজেনশিপ নিয়ে নিতে চাওয়া হচ্ছে তাদের ব্যাপারে এই বেসিক কথাটা এইটা গেল। আচ্ছা, গ্রিন কার্ড, একটা কথা মনে রাখতে হবে, সিটিজেনশিপ হওয়ার আগ পর্যন্ত যে যেভাবে যেই স্ট্যাটাসে এইখানে থাকুক উনি একজন এলিয়েন। তো এটা মনে রাখতে হবে। এবং প্রতিবার আপনি দেশের বাইরে গেলে যখন আপনি ভেতরে আসেন তখন নতুনভাবে গ্রিন কার্ড নিয়ে আসতেছেন, এমনভাবে যখন ওরা আপনাকে ভিতরে আসতে দেয় অ্যাজ ইফ আপনি নতুন করে গ্রিন কার্ডটা পেলেন। তো ফলে আপনি গ্রিন কার্ডটা যদি ওখানে আবার রেখে দেয়, শুধু এটা ফিজিক্যাল কার্ডটা রেখে দিল না। আজকেও একজন আসলো, যে উনি যখন আসলো ওনাকে ওখানে রেখে ইভেন লয়ারকে ফোন করতে পারতেছিল না, ওখানে ফোন করতে দেয় নাই, তার ওইটাকে গ্রিন কার্ড মানে পার্মানেন্ট রেসিডেন্স রেখে দিয়ে তাকে দিয়ে বিভিন্ন সাইন টাইন করিয়ে তাকে 6 মাসের এখানে থাকার B2 স্ট্যাটাসে থাকার পারমিশন দিয়ে সে ভাবলো এটাই তার ভিসা। এটা ভিসা না, এটা ভিসা নিয়ে বর্ডার পর্যন্ত আসা যায়, তারপরে সেখানে কতদিন থাকতে পারবে, এই করে ওনাকে ভিতরে আসতে দিয়েছে। কিন্তু ওনার গ্রিন কার্ডটা উইথড্র করে উনি উনি নিজেই উইথড্র করে নিয়ে নিয়েছেন, এভাবে করে রেখে মানে ভিতরে আসতে দিয়েছেন। উনিও খুশি ওনাকে ভিতরে আসতে দিয়েছে, কিন্তু কিভাবে যে আসলো এর থেকে যদি মানে ওকে বলতে হলো যে ডিপোর্টেশনের কথা, এর থেকে যদি উনি ওনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে ফেলতো তাহলে বরং সুবিধা হতো, সোজা হতো। এখন বের করতে হবে কিভাবে এই জিনিসটাকে সলভ করা যায়। তো এটা আবারও বলি, যদি এই ধরনের কারো এরকম সিচুয়েশন হয়, এয়ারপোর্টে আসার পরে এই ধরনেরই করে, তখন যদি কেউ বলে যে আমার দেশে যেতে ভয় আছে, প্রাণের ভয় আছে, স্বাধীনতার খর্বের ভয় আছে, তাকে তারা পাঠাতে পারে না। তারা যেন তাকে ট্রিক না করে, কোনো অবস্থার জন্য ট্রিক করে এটা ওইটা সিগনেচার করে টোরে সেলফ ডিপোর্টেশন কি বিভিন্ন ভাবে এটা না করতে পারে। যে আমি আমার লয়ারের সাথে কথা বলবো, ফাইন, লয়ারকে দিবে না, আমি জাজের সাথে কথা বলবো, আমার জাজের কাছে নিয়ে যাও। মোট কথা হচ্ছে আপনাকে অ্যাডামেন্ট হতে হবে, আপনার রাইটটা এস্টাবলিশ করতে হবে, করে আপনি সামহাও তারা আপনাকে ডিটেনশনে নিয়ে যাবে, আপনি ভয় পাবেন না, ওখানে থাকবেন, ই করবেন, কিছু করার নাই, মানে আপনি নিয়ে গেল সেইখানে আপনি লয়ারের রাইট পান, মানে দেখা পাবেন, মানে ফর শিওর। কিন্তু বর্ডারে বা বর্ডারের বাইরে ইউ ডু নট হ্যাভ এ পার্সন রাইট টু এ লয়ার, সো ডোন্ট ইভেন কল লয়ার, ওখানে ঢুকতে পারবে না। এটা হচ্ছে মানে কোনো সাদা চামড়া কালো চামড়ার ব্যাপার না, এই হচ্ছে আপনি জেনে নেন। আপনাকে প্রথমে ডিপোর্টেশন এই ডিটেনশনের নিয়ে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, যেহেতু আপনি একটা বিপদে পড়েই গেছেন, যান ওইখানে যে তারপরে আপনি আপনার পছন্দ মতো আপনি লয়ারের সাথে যোগাযোগ করেন, আত্মীয় স্বজন আত্মীয়দের সাথে যোগাযোগ করেন। অনেকেরই আত্মীয় স্বজন নাই, ভালো কথা, কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে, মুরব্বী মানুষরা আছে, তাদের সাথে কথা বলেন, হ্যাঁ, বলে আপনারা একটা ব্যবস্থা নেন। এবং ওইভাবে যদি আনে তাহলে আপনাকে অ্যারাইভিং এলিয়েন নামে আনবে। আপনি EWI না, অ্যারাইভিং এলিয়েন, আপনাকে ইন্সপেক্টেড করে আপনার গ্রিন কার্ড নাই অ্যাডমিটেড করবে না, কিন্তু পেরোল ইন করে আনতে হবে। আনলে আপনি কোর্টে নিতে হবে, কোর্টে নিলে হোয়াট আই নো লাগে মোটামুটি অনেকের ক্ষেত্রে আই ক্যান গেট দ্য গ্রিন কার্ড মানে রেস্টোরড, এবং আপনার প্রসিডিংসটা টার্মিনেট করে আপনার গ্রিন কার্ড নিয়ে আপনি বাসায় ফিরে যাবেন। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ওইটা উনি ওইখানে সুযোগ পান নাই বা আগে আলাপ করে যান নাই, হ্যাঁ, যার ফলে এই অবস্থাটা হঠাৎ করে নিয়ে আসে। এবং যিনি নিয়ে আসছে উনি নিজেও জানতেন না, ওনার কোনো মানে ঘনিষ্ঠ আত্মীয় আর কি চলে আসছে। তো এখনো ওনার বেগম সাহেব আসেন নাই, তাই যা সব ওনার এই অবস্থা না হয় গেল। আচ্ছা, তো এইটা একটা ব্যাপার। তো ওনারা যেটা বলেছেন যে বাইডেন সাহেবের আমলে এখানে একটা মানে নোংরামি যে জিনিসটা আমেরিকার কালচার এটা ছিল না, যে যেই দলেরই হোক না কেন, যে একটা কন্টিনিউটি, একটা ভদ্রতা, একটা সুন্দর ট্রানজিশন, এই জিনিসগুলা উদাহ হয়ে যাচ্ছে। এটা আর কি মানে একটা লজ্জার ব্যাপার আমার জন্য যে আমি এই দেশে থাকি, এখানে আমি অলমোস্ট আমার জীবনের মানে আমি তো বেশিরভাগ সময় এখানে থাকলাম, এখানে পড়াশোনা করেছি, কত একটা মানে সম্মান ফিল করেছি যে এই দেশে আমি উচ্চশিক্ষা নিতে পেরেছি, এখানে প্র্যাকটিস করছি, কতটা একটা সুন্দর একটা জীবনে। মানুষ এখানে শুধু টাকার জন্য আসে না, টাকার বহু দেশে বহু টাকা আছে, এখানে একটা সুন্দর একটা পরিবেশ। আমেরিকা ইজ সামথিং, ইটস ম্যাটার অফ অনার। আর সেইখানে একটা নোংরামির মতো অমুকে করেছে এটার বাধ্য, এ তো পুরা মানে নামটা বলা দরকার নেই, অনেক এরকম তৃতীয় বিশ্বের অনেক দেশ আছে, সেটা থেকে নোংরা অবস্থা হয়ে গেছে গেল। তো এখন এই যে ওখানে কি হয়েছে, এর আগের আমলে যেই গ্রিন কার্ড গুলো দেওয়া হয়েছে, যেই অ্যাসাইলাম গুলো দেওয়া হয়েছে, ওগুলো আবার রিভিউ করবে। আমি এর আগেও তো বলেছি, আপনার দেখেন 2012 সালে একবার চায়না টাউন কর্ডন দিয়ে 26 জন লয়ার এবং
দালাল জাতীয় লোকজন ধরে নিয়ে গেছে, সাথে কম্পিউটারটা নিয়ে গেছে, সিপিইউটা, কোনো মনিটর টনিটর দরকার নেই, আর কিছু না, সিপিইউটা নিয়ে গেছে। এই যে কেসগুলা এখনো চলতেছে, এখনো এগুলো নিষ্পত্তি হয় না। যারা ইভেন গ্রিন কার্ড পেয়ে গেছে তাদের আবার ধরে নিয়ে আসছে কোর্টের মধ্যে। তো এই যদি সেই 12 সালের কাহিনী এবং একটা গ্রুপে এই 26 জন লয়ারের কাহিনী, আর যদি এই সবগুলো নিয়ে টান দেয়, তাহলে কত বছর আবার লাগবে, আমি সেটা নিয়ে মানে একটা শঙ্কায় আছি। হ্যাঁ, আমার কাউকে শঙ্কা দেওয়ার কোনো রিজন নেই, আমি আমার নিজের কাছে শঙ্কা ফিল করতেছি যে এই জিনিসগুলো যদি এরকম হয়, মানুষের সবকিছু বাদ দিয়ে এখন এগুলো নিয়ে চিন্তা করবে, তার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তা করবে, তার নিজের পড়াশোনা নিয়ে চিন্তা করবে, ভালো জবের বিজনেসের এগুলো চিন্তা করবে না, এখন সব বাদ দিয়ে নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করতে হচ্ছে। তো এগুলো খুব দুঃখজনক ব্যাপারটা। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাসাইলাম যে কেসগুলো আছে বর্তমানের, এগুলোর ব্যাপারে তারা আরো ডিলে করতে চাচ্ছে, কিন্তু কোথায়, আমি তো মানে পার্সোনালি আমি কোনো এগুলো দেখতেছি না। আমি অ্যাপ্লাই করলাম, এখন বরং আমার ক্লায়েন্ট দেরি করতে চাচ্ছে, হিস্টনে যাবো এই মাসে, সেখানে বলতেছে আর একটু দেরি করা যায় কিনা, কোথায় আরো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি পার হয়ে যাবে, না বলে যে দেরি করবে নাকি, কেমনটা লাগে। আচ্ছা, বস্টনে পড়েছে অ্যাসাইলাম ডেট, তার নাকি মন টন খারাপ, তার বউর সাথে মন টন খারাপ, ফলে সে দেরি করতে চাচ্ছে। তো এইগুলা, এই যে আপনারা দেরি করেন, এগুলো আবার কবে গিয়ে পড়বে, এগুলা কি আপনারা ভেবেছেন? এই জিনিসগুলো ঠিক হচ্ছে না। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনি একটা অ্যাপ্লাই করেছেন, আপনি একটা ডেট পেয়েছেন, তাড়াতাড়ি এগুলো নিয়ে ভালোভাবে আর প্রস্তুতি নিতে, আপনার এগুলো আপনার জীবনের গল্প, এগুলোর জন্য আপনার খুব বেশি দিন। আপনি মোট কথাটা আমার সাজেশন হচ্ছে, আপনারা যে অবস্থায় আছেন, আপনাদের যদি কোনো ইন্টারভিউ পরে, কোনো ডেট পরে, আপনারা এগুলো দূরে সরিয়ে দিয়েন না। আপনার এগুলো, কারণ নাহলে আবার কবে ডেট পড়বে আপনি জানেন না। ধরেন এটা আপনাকে গ্র্যান্ট করলো, দিল, সেটা গিয়ে কবে আবার ডেট পাবেন আপনি জানেন না। তো এইভাবে করে যার যা অন্তত যেটুক পেয়েছেন ওটা ধরে রাখেন। হ্যাঁ, আচ্ছা, তো মোট কথা হচ্ছে তাহলে অ্যাসাইলাম যেগুলো হয় নাই গ্র্যান্টেড, সেগুলোকে একটা পজ করার ব্যবস্থা করা হচ্ছে বলে বলা হচ্ছে। আরেকটা হচ্ছে যারা অলরেডি পেয়ে গেছেন তাদের ব্যাপারে রিভিউ করা হবে। তো এই হচ্ছে মোটামুটি যে বর্তমানে যে সিচুয়েশনটা আছে, এবং এতে ন্যাচারালি আমাদের কমিউনিটিরও অনেকে এফেক্টেড হচ্ছেন, এবং তারা একটা 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 শঙ্কা বলেন, দুশ্চিন্তা বলেন, আমি বলবো যে অ্যাটলিস্ট কনসার্ন হওয়ার যথেষ্ট রিজন আছে। আপনারা একটু সাবধানে থাকবেন। ধন্যবাদ। তো এক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প তো অনেক কিছুই বলেন, যে কোনো সময় উনি যেহেতু ন্যাশনাল গার্ডের একজন সদস্য মারা গেছেন হিট অফ দ্য মুভমেন্টে, উনি রেগে টেগে যে কথা বলেছেন যে সব ধরনের আবেদন বা সব ধরনের ইমিগ্রেশনের স্থায়ীভাবে স্থগিত করে দিতে চায়, কথা বলেছেন তিনি, এবং আপনিও সেটা বললেন যে অ্যাসাইলামকে যেগুলো আছে সেগুলো ডিলে করতে চান। তো এভাবে কি একটি দেশটা তো ইমিগ্রেন্টদের উপরেই নির্ভরশীল, বা পুরো দেশটাই তাই, সেক্ষেত্রে স্থায়ীভাবে যদি এই ধরনের কোনো নিষেধাজ্ঞা দিতে চায়, কংগ্রেসের অনুমোদন ছাড়া কি ইট ইজ পসিবল, এটা সম্ভব? প্রথম কথা হচ্ছে সম্ভব, শর্ট আনসার। ইমিগ্রেশনের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের মানে যে মানে প্রেসিডেন্টের পক্ষে কাজ করেন, এক্সিকিউটিভ ব্রাঞ্চের লোক, তার প্রভূত ক্ষমতা আছে, এবং এটা ইভেন সুপ্রিম কোর্ট এটা মেনে নেয়। এ ধরনের বহু কেস আছে যে এগুলো যদি অ্যাটর্নি জেনারেল চায় ফর ন্যাশনাল সেফটি, ন্যাশনাল সিকিউরিটি, এগুলোর জন্য এটার নামে দিয়ে করা যায় না এমন কিছু নাই। হ্যাঁ, যখন টাকা পয়সা চাওয়ার ব্যাপার হয় তখন কংগ্রেসের মাধ্যমে ওইভাবে করে, ওই যে বললাম যে পলিটিক্স অফ দ্য পজিটিভ প্রসেস, ওইটার মাধ্যমে পলিসিগুলো কন্ট্রোল করে কংগ্রেস। তো যদি এই জিনিসগুলো চায়, এবং আমি বলি নাই সব ধরনের, আমি অ্যাসাইলাম কথাটা বলেছি, অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ডগুলোর কথা বলেছি, যেটা প্রেসিডেন্ট ওগুলোই বলছে। এছাড়াও বিভিন্নভাবে গ্রিন কার্ড করা যায়, আপনার এমপ্লয়মেন্ট বেস, বিজনেস বেস, ফ্যামিলি বেস, যে ধরনের পিটিশনগুলো আছে এগুলো নিয়ে কথা বলা হচ্ছে না। যেগুলো অ্যাসাইলাম বেসড হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি ব্যাখ্যা করার জন্য। তো তা এই ক্ষেত্রে এই বর্তমান রাজনৈতিক পরিবেশে তাহলে ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য ঝুঁকিটা কি আছে এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে আমরা এক ধরনের খুব তৃপ্তি পাই ভাবতে যেটা ইমিগ্রেন্টদের দেশ, যারা এখানে জন্মেছে, যারা এখানে এই যে ওয়েস্ট যে কমিউনিটি, হোয়াইট অ্যাংলো সেকশন প্রোটেস্ট্যান্ট যারা এই দেশ চালায়, তারা কিন্তু এগুলার 2 পয়সার পাত্তা দেয় না। যেটা ইমিগ্রেন্টের দেশ, এই সেইগুলা এগুলা ছিল ভালো কথা, ফাইন ফাইন ফাইন, আপনি মজা পান, কিন্তু দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস।
এটা ইমিগ্রেন্টদের দেশ, এই সমস্ত কথাবার্তা পুরনো কথাবার্তা। ইয়েস, আমিও জানি, আপনিও জানেন। তাহলে তো এটা ইন্ডিয়ানদের দেশ। ইন্ডিয়ান মানে বুঝতেই পারছেন কোন ইন্ডিয়ানদের দেশ। জি, কিনা করা হয়েছে তাদেরকে। আপনার কাছে একটু দুই একটা প্রশ্ন আছে ফেসবুকে, একটু প্রশ্নটা বলি আপনাকে। নজরুল ইসলাম তিনি বলছেন, আমি B1 B2 ভিসায় 12 অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখ 2024 এখানে আসেন। F1 অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে 6 মাসের বেশি হয়েছে, এখনও অ্যাপ্রুভ হয় নাই। EB3রও আবার কাজ চলমান আছে, এখন আমার করণীয় কি? এটি একটু নজরুল ইসলাম সাহেব জানতে চান। ব্যাপারটা হচ্ছে যে যদিও ওনার এখনো অ্যাপ্রুভাল হয় নাই, কিন্তু অ্যাটলিস্ট ডিনায়াল এখনো হয় নাই, যেটা একটা সুখবর। কারণ আপনি আপনার ওই B1 B2 ভিসা দিয়ে এখানে আসলে যে 6 মাস আপনাকে থাকতে দিয়েছে, ওইটা হলো আপনার মেইন স্ট্যাটাসটা। ওর মধ্যে যদি আপনি ওই চেঞ্জ অফ স্ট্যাটাসটা ফাইল করেন, তাহলে আপনি আনলফুল না। আনলফুল স্ট্যাটাস যে অ্যাক্রু করে 6 মাসের বেশি, 1 বছর বেশি, এটার কারণে যে প্রবলেম হতে পারে, সেই জিনিসগুলোর মধ্যে উনি পড়েন না। ওনারটা উনি ভালো আছেন, মানে যদি এটা অ্যাপ্রুভ হয়ে যেত ভালো কথা। কিন্তু এখন পর্যন্ত যে ওনার যে এটা পেন্ডিং আছে, সেটাই হলো মেইন সুখবর, যে উনি আনলফুল না। ওনার স্ট্যাটাস নাই, কিন্তু আনলফুল না, এগুলো একটা কথা। আর একটা হচ্ছে উনি EB3 যেটার কথা বললেন, এক ধরনের স্পন্সরশিপ, এগুলো নিয়ে এখনো কোনো ইস্যু নাই। যখন লেবার সার্টিফিকেশন, তারপরে I-140 এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন যদি এটা কারেন্ট থাকে, যখন উনি I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করতে নেবেন, তখন যেন ওনার কোনো স্ট্যাটাস থাকে, ওই F1টা যেন হয়ে যায়, এটাই আমি কামনা করি। তাহলে উনি এখানে I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন। না হলে উনি এখানে যেহেতু মানে কোনো স্ট্যাটাস নাই, উনি এখানে ওই I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন না আর কি। এই হলো কথা। অনেক ধন্যবাদ নজরুল ইসলাম সাহেব আপনার প্রশ্নের জন্য। আপনি বোধহয় গতকালকে প্রশ্নটা করেছিলেন, আপনাকে আমি বলেছিলাম যে আজকের অনুষ্ঠানে, অ্যানালিসিস অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন, তখন প্রশ্ন করবেন। আপনি করেছেন, আপনার প্রশ্নের উত্তর দিয়েছে ইরফান ইসলাম। তিনি বলছেন, আমি 2019 সালে এসেছি অ্যাসাইলাম গ্রিন কার্ড নিয়ে, এখন ওমরা করতে গেলে কি কোনো সমস্যা হবে? না। হ্যালো, আপনি না, উত্তর হচ্ছে না। এবং আপনি শুধু আমি চাই না, আমি চাওয়ার ব্যাপার না, মানে যেটা নিয়ম, আপনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনি যেই দেশ থেকে এসছেন, মানে আমি ভাবতে চাচ্ছি আপনি বাংলাদেশের মানুষ, আপনি ওখানে যাবেন না, শেষ কথা। যেখানেই যান খুব বেশি দিন থাকবেন না, এগুলো কথা। ওমরা করতে গেলে তো 10 দিন 20 দিনের ব্যাপার, 10 দিনের এটা ওনার পরে উনি যদি তারপরে আরো ঘুরতে চলে চায়, মোট কথা হলো যে ওটা কোনো মানে সমস্যা হওয়ার কথা না, উনি করেছেন যে সমস্যা না। অনেক ধন্যবাদ ইরফান ইসলাম, আপনার আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। রানা ভাই, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে এই প্রশ্ন আগেও একবার করেছিলাম। এখন আমার প্রশ্ন হলো, আমার মেয়ে অ্যাপ্লাই করেছিল আমার ওয়াইফের জন্য। আমার ওয়াইফের I-130 অ্যাপ্রুভ হয়েছে রিসেন্টলি। এখন আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফ বাংলাদেশে গভর্নমেন্ট সার্ভিস করেন। উনি 2022 সালে ভিজিট ভিসা নিয়ে USA তে এসেছিলেন। উনার ভিজিট ভিসা এখনো মেয়াদ আছে আরো 2 বছর। উনি যদি পেনশন নিয়ে ভিজিট ভিসায় USA তে আসে, USA ইমিগ্রেশনে কি কোনো অসুবিধা হবে? এবং উনি কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে? এই প্রশ্ন হলো আমার। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান, উনি যদি এখানে চলে আসতে পারেন, যেটা আমি দেখছি যে আসতে পারেন, ওনার ভিসা আছে, উনি আসবেন। আসলে ওনার যে সুবিধাটা হবে, উনি এখানেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন এবং ওনাকে এখান থেকে আর যেতে হবে না। হ্যাঁ, তো যেতে হবে না। উনি I-130 মানে অ্যাপ্রুভাল হয়ে গেছে, যদিও এটা মানে কনসুলার প্রসেসিং এ চলে যেতে পারে, গেলেও কোনো অসুবিধা নাই, ওখানে আর কিছু করতে হবে না। যদি বদ্ধতা করে ওদের
ওদেরকে চিঠি দিয়ে যাওয়া যায় যে আমরা এটা করব না। তো বেস্ট হয় যেগুলো কথাবার্তা না বলে উনি এইখানে I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করে দিবেন, করে দিয়ে উনি খুব শিগগিরই এটার ইন্টারভিউটা হয়ে যায় এবং সাথে উনি 3 মাসের মধ্যে আশা করা যায় তিনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তারপরে স্টেট আইডি বা ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং কার্ড ইত্যাদি জিনিসপত্র উনি পেয়ে যাবেন। সুতরাং এখানে আসলে এখান থেকেই উনি মানে আমি ধরে নিচ্ছি মানে কি মার জন্য যেহেতু অ্যাপ্লাই করেছেন, ওনার যে মেয়ে আছেন উনি সিটিজেন, মা তো মাই হলো মানে এবং 21-এর উপরে হবে এটাই আশা করতেছি এবং সেটাই হওয়ার কথা, মানে যেহেতু I-130 অ্যাপ্লাই করেছেন। তো ওই যদি হয় এখান থেকে উনি গ্রিন কার্ড করে তারপর উনি দেশে গেলেন, মানে এর মধ্যে ওনার এখান থেকে গ্রিন কার্ড করে ফেলা সম্ভব। অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করেছেন যে আমার কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে, হ্যাঁ এত ডিটেলে আমার মনে হয় যে এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, মানে যেই অবস্থা। হ্যাঁ খুবই স্বাভাবিক জিনিস ওনার আইডি ডকুমেন্টস গুলা। উনি যে আসলেন তো ন্যাচারালি ওনার যে অ্যাডমিটেড হয়ে আসলেন এখানে, ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হয়ে ভিসা নিয়ে, ওটার প্রমাণটা তো আছেই, হ্যাঁ এটা থাকবে। তারপর I-130 অ্যাপ্রুভড। এখন যেটা লাগবে যে যে মেয়ের দিতে হবে I-864 অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিতে হবে। তো তার যদি সেই ক্ষমতায় না হয় কোনো কারণে তাহলে জয়েন্ট স্পন্সরশিপ দিতে হবে এবং জয়েন্ট স্পন্সরশিপের সাথে তাদের যে খুব ক্লোজ রিলেশনশিপ আছে সেটা প্রমাণ করতে হবে ইত্যাদিকার জিনিসপত্র। এবং উনি যে ভালো মানুষ, যেটা আমরা তো আশা করি, হ্যাঁ যে উনি ভালো মানুষ, কোনো ক্রিমিনাল রেকর্ড নাই ইত্যাদি। একটা হাস্যকর কথা হবে হঠাৎ করে যে ওনার মা নাকি ক্রিমিনাল রেকর্ড আছে, মানে তারপর আমি জাস্ট বলি না, আমরা আর কি কোনো কিছুই সন্দেহের বাইরে রাখি না আর কি, এই জন্যই কথাটা বললাম আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি এর আগেও প্রশ্নগুলো করেছেন, নিজেই বলেছেন। তো আশা করি আজকের উত্তরের মধ্যে দিয়ে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং আপনি খুশি হয়েছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম নানা ভাই। ওয়াসসালাম। জি আমি রুবেল বলতেছি নিউইয়র্ক থেকে। জি আমার দুইটা কোয়েশ্চন হলো স্যারের কাছে। জি। একটা কোয়েশ্চন হলো আমি গ্রিন কার্ড পাইছি 2022 ডিসেম্বরে। জি। আমি 2024 এ বাংলাদেশে গিয়ে 4 মাস থাকি, পরে আসা পরে আবার আমেরিকায় 25 দিন থেকে আবার কানাডায় চলে গিয়ে 4 মাস থাকি। এখন কি আমি সিটিজেনের জন্য কোয়ালিফাই হবো কিনা না? আপনি বাংলাদেশে কতদিন ছিলেন? 4 মাস ছিলাম। 4 মাস ছিলেন। 2022-এ আপনি গ্রিন কার্ড পেয়েছিলেন। কানাডায় যায় 1 মাস ছিলেন না, কতদিন ছিলেন? না, বাংলাদেশে গিয়ে 4 মাস ছিলাম, আবার আমেরিকায় 25 দিন ছিলাম, পরে আবার কানাডায় 4 মাস ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। আপনি গ্রিন কার্ডটা কিভাবে পেয়েছিলেন? আমি স্পেশাল জীবনের স্ট্যাটাসে পাইছি। আচ্ছা, মানে আপনার বেগম সাহেব সিটিজেন এমন কোনো ব্যাপার নাই আর কি, মানে উনি অ্যাপ্লাই করেছেন তার না। হ্যালো, ঠিক আছে, মানে যদি ওইটা হয় তাহলে তো 3 বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন যদি বেগম সাহেব যদি সিটিজেন হয়ে থাকে। আপনার ওয়াইফ কি সিটিজেন? হ্যাঁ, স্পেশাল জুবিনাইলে পেয়েছে। তো মোট কথা হচ্ছে যে যেভাবে বললেন উনি 4 মাস বাইরে থেকেছেন বাংলাদেশে 4 মাস, কানাডায় 4 মাস। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে যে একটা হতে হবে, যেহেতু এটা মানে স্পাউসের ওই ব্যাপারটা নাই, উনি 5 বছর পরে অ্যাপ্লাই করবেন এবং এর মধ্যে অর্ধেকটা সময় ফিজিক্যালি এখানে ছিলেন ওটা প্রমাণ করবেন। এবং যেহেতু 6 মাসের বেশি বাইরে থাকেন না একবারে, তাহলে ওনার ব্রেকটা হয় নাই, সুতরাং হি ইজ ফাইন। তো তাহলে সেক্ষেত্রে উনি 22-এ পেয়েছেন, আপনি 5 বছর হলে 27 সালে বা 26-এর শেষের দিকে হয়তো করতে পারবেন, তাই তো? তা 22-এর ডিসেম্বরে পেয়েছে, তার মানে 27-এই যাবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনি যেটা যদি আপনার ওয়াইফ সিটিজেন হয়ে থাকে তাহলে এক ধরনের ছিল, আর আমরা ধরে নিচ্ছি যে আপনার তা নয়, সেক্ষেত্রে আপনার 5 বছর ধরে নেবেন 2022 সালের ডিসেম্বর থেকে। তার যেহেতু 6 মাসের বেশি কোথাও থাকেননি, সেহেতু 5 বছর পূর্ণ হওয়ার 3 মাস আগে আপনি আবেদন করতে পারেন। সেই হিসাবটি আপনি নিজে করে দেখুন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি একটু অ্যাড করতে চাই যে উনি প্রশ্নটা করে ওনার একটা কনসার্ন দেখিয়েছেন। জি, আমি বলবো যে এগুলা বন্ধ করেন। বাইরে যাবেন বেড়াইতে 4 মাস, তারপর আয়সা 3 দিন থাইকা পরের দিন আবার 4 মাস, এগুলা বন্ধ করেন। এগুলা ধরবে,
এগুলো ওরা কিছু কম বুঝে না যে আপনি এখানে, ওরা যদি এখানে ধরে আপনার এইভাবে করে রেগুলার এরকম করতে থাকেন, এই একদিন 2 দিন আগে চলে আসেন আবার দৌড় দেন, এগুলা কিন্তু যদি আপনাকে স্টপ করে দেয় খুব একটা সুখকর খবর হবে না। এই প্রশ্নটি আসলে বা এই উপদেশটি সবার জন্যই, শুধুমাত্র ওনার জন্য নয়, যারা গ্রিন কার্ড পেয়েছেন তাদের সকলের জন্যই বিষয়টি বোধহয় যদি মনে রাখি তাহলে সিটিজেনশিপ পাওয়াটা সহজ হবে, তা না হলে কঠিন হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আক্তার বলছিলাম লংআইল্যান্ড থেকে। জি। প্রথমে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি গতকাল আমার ছোট বোনকে আমি অ্যাপ্লাই করছি 17 বছর আগে। তো গতকাল ওদের 4 জনের ইন্টারভিউ হয়েছে। তো ইন্টারভিউ সব প্রশ্ন সবকিছু কাউন্সিল দিয়েছে, কিন্তু লাস্টের দিকে একটা ব্লু পেপার দিয়েছে। তো বললো যে পরে ইমেলের মাধ্যমে জানাবে। তো আমি একটু অরিড অবস্থায় আছি, কারণ ওখানে উল্লেখ আছে 221G ধারায় একটা কথা, কিন্তু আমি 221Gটা বুঝতে পারছি না। মিজান ভাই যদি একটু খুলে বলতো। আর সেকেন্ড হলো, ওর বড় ছেলেকে আমি চাইল্ড অ্যাক্টে এক্সপায়ার করেছিলাম। তো এক্সপায়ার একসেপ্ট করার পর ওরা আমাকে ইমেল করে ইন্টারভিউ ডেট দিয়েছে। তো ওর বয়স এখন 22 বছর আর 10 মাস। এখন ওদের তো পাসপোর্ট জমা রেখেছে ঢাকা ইউএস এমবাসি। এখন ওর বয়স নিয়ে কি ওরা কিছু করবে? ভাইয়া যদি দুটা জানাতো আমি উপকৃত হতাম। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক ধন্যবাদ আক্তার আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিরমিজান। আমি খুব আপ্লুত ফিল করছি এই প্রথম একজন দর্শক আজকের অনুষ্ঠানে আপনাকে শুধু মানে শুভেচ্ছা জানানি, আমাকেও আপনার সাথে শুভেচ্ছা জানাইছে। অন্যরা সবাই খালি আপনাকে জানান, আমাকে জানান না আর কি। তো এই জন্য একটু মন খারাপ লাগে মাঝে মাঝে, অল্প অল্প মন খারাপ লাগে। তো যাক, ম্যাডামকে সালাম রইল। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে এইটা দিয়ে আপনাদের যে ওই যে অ্যাফিডেভিট অফ সাপোর্টের যে ব্যাপারটা আছে, ওই জিনিসটা একটু ভালো করে দেখবে। আর ইন্টারভিউ যেহেতু হয়েছে, সুতরাং আমি আশা করতেছি তার সিএসপি এর ব্যাপারটা সলভ হয়েছে বলে ইন্টারভিউটা নিয়েছে এবং পাসপোর্টে রেখে দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং আমি খুব ভয় পাচ্ছি না, ওনার ইন্টারভিউ হয়েছে এবং তারা আর একটু রিভিউ করবে। এবং আমার কথা হচ্ছে যে হোয়াট এভার ইট ইজ, আপনার আগে তো তারা আগে আপনাকে জানাবে যে আপনার কি কারণে সে দেওয়া হচ্ছে না বা আরো কিছু জিনিসপত্র চাই কিনা। তখন আপনি যেভাবে করে ওই যে সিএসপি এর ব্যাপারে এক্সপেডিট করেছেন, ওইভাবে করে আপনি ওইগুলার প্রশ্নগুলার যেভাবে যেভাবে বলেছেন ওই উত্তর দেওয়ার চেষ্টা করেন, বা আপনার প্রতিবেশী আছে, ভাই বোনরা আছে, তাদের সাথে একটু আলাপ করে যেভাবে ভালো হয় ইনশাল্লাহ আপনি মানে সফলভাবেই তাদেরকে নিয়ে আসতে পারবেন, এই কামনা করছি। একটু অপেক্ষা করেন, লেট দেম এক্সপ্লেন ইট আউট, মানে যে কি ব্যাপারে ওরা ওয়েট করাচ্ছে এবং তাদের কি ফাইন্ডিংসটা হয়, ওটার পরে এটা যেমন রিকোয়েস্ট পরে এভিডেন্সের মতো করে কিছু চাইতে পারে, এই হচ্ছে কথা। আর এর মধ্যে যদি যে সমস্ত এ ধরনের যে ট্যাক্স রিটার্ন এন্ড আদার থিংস, এগুলো যদি আরো কোনো তথ্য আসে আপনাদের কাছে, নতুন ট্যাক্স ফাইল করেছেন, ভালো অবস্থা, ইনকাম এটসেট্রা, এগুলো আসে, এগুলো আপনারা ওইখানে সাবমিট করতেই পারেন। যে আরো মানে যেহেতু এটা পেন্ডিং আছে এবং দায়িত্বটা আপনাদের উপরে, হ্যাঁ, ফলে যদি এডিশনাল কোনো এভিডেন্স আসে, ভালো বেটার ট্যাক্স রিটার্ন আসে ইত্যাদি, বা যদি আপনারা জয়েন্ট স্পন্সরশিপ দিয়ে থাকেন, সেখানে যাদেরটা দিয়েছেন তাদের সাথে সম্পর্কটা কেমন, হ্যাঁ, কারণ তাদেরকে ফিল করতে হবে যেখানে এসে তারা বার্ডেন হবে না। তো এই ব্যাপারটার উপরে যদি আপনারা একটু জোর দেন ভালোই হবে। ধন্যবাদ। তাহলে উনি সেটা জানতে চাইছেন যে ব্লু পেপারটা দিয়েছে এইটা কি, বা 221G এই বিষয়টা। ব্যাপারটা হচ্ছে এটা কাগজটা তো আমার হাতে নাই, বা ওখানে কি কি হয়েছে এটা আমি জানি না। ইন জেনারেল মোট কথা হচ্ছে যে এখন আপনারা একটু ওয়েট করেন, তারা জিনিসটা জানাবে। তারা বলেছে যে মেইলে জানাবে। হ্যাঁ, ওটা জানালে যে আপনার আরো কিছু কি করণীয় সেটার উত্তর আপনি এভাবে দিলেন কি, মোশন টু রিকনসিডারের জন্য আপনি মানে ফাইল করতে পারেন, মোশন টু রিওপেনের জন্য ফাইল করতে পারেন যদি অলরেডি দিয়ে দেয়। তারও উপরে গিয়ে দেখা যায় যে ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টারে আপনি অ্যাডভাইজারি ওপিনিয়নের জন্য মানে দাখিল করতে পারেন ইত্যাদিকার বিভিন্ন জিনিস। এটা আগে সিদ্ধান্তটা তাদের হোক, তারপর এটা পরে দেখা যাবে আর কি। অনেক ধন্যবাদ আক্তার। আসলে আপনার যে বিষয়টি, যেটা ব্লু পেপারে আসলে কি লেখা আছে সেটি, বা কি ওয়ান্টিং আছে বা কি বিষয়ের জন্য আপনাকে মেইলে জানাবে, সেটা আপনি পাওয়ার পরে সেভাবে যদি ব্যবস্থা নেন তাহলে হয়তো এটা আমার মনে হয় না, যেটা উনিও বললেন, খুব একটা চিন্তার বিষয় আছে বলে মনে হয় না। নিশ্চয়ই এটা সমস্যার ছোটোখাটো সমস্যা হয়তো হয়েছে, সেটা সমাধান করে দিলে আপনাদের কাঙ্ক্ষিত বিষয়টি পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম।
আমার নাম ইয়াসিন। আমার একটা প্রশ্ন, আমি 2019-এ বর্ডার ক্রস করে আসছি আর কি। জি আমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছি 2025 এর আগস্টে আমার অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হয়। তো সেপ্টেম্বরে আমি 1 মাস পরে আর কি আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি। অক্টোবরে আমার ফিঙ্গারপ্রিন্ট হয় আর কি, বুঝছেন? হুম তা এখন স্টিল অ্যাপ্লিকেশনটা প্রসেসিং এর মধ্যে আছে। তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে ঝামেলাটা শুরু করতেছে আর কি, তো ঝামেলার মধ্যে কি আমরা করতে পারি কিনা আর কি, বা কি আছে বিষয়? কারণ আমরা তো ওনার সময় আসছি, এখন ওনার সময় মামলা গ্র্যান্ট হয়েছে, ওনার সময় গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করছে। অনেক ধন্যবাদ ইয়াসিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, ওই গ্রিন কার্ড পর্যন্ত এক ধরনের ওয়েটিংটা হয় বা সিকিউরিটি চেক যে ব্যাপারটা আছে, সিটিজেনশিপের সময় তার থেকে বেশি হয়। তো এখন যেটা ওরা চাচ্ছে যে আরেকটু হাইটেন ওয়েটিং প্রসেস বা যে ধরনের সিচুয়েশন, যে আপনার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আর একটু জানা, ওই জিনিসটা আরো বেশি করে করার কথা। তো ওইটা শুধুমাত্র ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ব্যাপার না, এটার সাথে FBI জড়িত, বিভিন্ন মানে ডিপার্টমেন্ট জড়িত। তো ওই জড়িত হওয়ার কারণে যে কারোর উপরে কারো কোনো খবরদারি নাই এখানে, বা কোঅর্ডিনেশনের সিচুয়েশন আছে ইত্যাদিকার বিষয়ের কারণে যদি আরেকটু দেরি হয় আমি অবাক হব না। কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন, উনি বোধহয় বললেন যে ওনার ইন্টারভিউ একটা হয়েছে, হ্যাঁ, তো হলে তো থিংস আর গোয়িং ওয়েল, মানে প্রসেসটা তো চলছে, তো চলছে, জাস্ট ফেলে রাখে নাই, অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে। তো সুতরাং এটা এখন বেসিক্যালি সিকিউরিটি চেকটা বাকি আর কি। অনেক ধন্যবাদ ইয়াসিন আপনার প্রশ্নের জন্য। আমি যদি একটু সুযোগ নিতে পারি, একটা জিনিস হচ্ছে যে সময় বলা হয় নাই, ওনারা যে এই আগের ম্যাডাম যিনি প্রশ্ন করেছিলেন যে ওই একটু আমি বলতে চাই যে মেডিকেলেও কিছু সমস্যা থাকতে পারে। ওনারা যে মেডিকেল রিপোর্টটা জমা দিয়েছেন ওখানে কিছু সমস্যা থাকতে পারে, ওইটা ওরা একটু ভালো করে দেখে আবার কোনো মানে কিছু প্রিভেন্টিভ মেজার্স নিয়ে তারপর আবার একটা রিপোর্ট করাতে পারে, সেইখানে একটা ডিলে হতে পারে। এটা একটা মেডিকেল গ্রাউন্ডের সমস্যাটাও হতে পারে। অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি আক্তার যিনি করেছিলেন লং আইল্যান্ড থেকে, তার উত্তরের প্রেক্ষিতে প্রশ্নের প্রেক্ষিতে উত্তরটি দেওয়া হলো। আশা করি আক্তার আপনি হয়তো মেডিকেল সংক্রান্ত কোনো জটিলতার কারণেও হতে পারে, যেটা বলা হলো আর কি, সেটা আপনার মেইল পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন এবং সেভাবে ব্যবস্থা নেবেন। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি আমি বলবো এখন? জি জি বলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই আমি ফোন করেছিলাম, ওই আমার জন্য আমার মেয়ে অ্যাপ্লাই করেছিল, করার পরে আমাদের গ্রিন কার্ড দিকে সব হয়ে গেছে। জি, এটা আমরা আসছি অনেক কয়েক বছর আগে আর কি। জি, তো আমাদের অ্যাডজাস্টমেন্ট এখন হয়ে গেছে সব, আমাদের গ্রিন কার্ড, সোশ্যাল সিকিউরিটি, গ্রিন কার্ড সব পেয়ে গেছি। তো আমরা এখন একটু উমরা করার জন্য একটু প্ল্যান করছিলাম, আমি আর আমার ওয়াইফ, 10 দিন বা 15 দিনের জন্য। তো সেইটা যদি যায় তো আমাদের ফেরার সময় কি আমাদের এয়ারপোর্টে কোনো ঝামেলা হইতে পারে কিনা, ওইটাই একটা কোশ্চেন। মানে প্রথমবার আমরা যাচ্ছি, আপনার মেয়ের মাধ্যমে আপনারা আসছেন, তাই তো? জি, অনেক ধন্যবাদ। না, মেয়ে এখান থেকে অ্যাপ্লাই করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে এখানে। আচ্ছা, অ্যাটর্নি মীর মিজান। যেভাবেই হোক ওনাদের গ্রিন কার্ড আছে, ওনারা এই পর্যন্ত বোধহয় আর বাইরে যায় নাই, খুবই সুখবর এটা। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। মানে বেসিক্যালি আপনি বলতেছেন যে আমি এই দেশে পার্মানেন্টলি থাকবো, কিন্তু কাগজটা নিয়েই তারপরে মানে পাসপোর্টটা মানে গ্রিন কার্ডটা নিয়েই তারপরে আপনি মানে শুরু হয়ে যায় যে 11 মাস দেশে থাকেন, এখানে 10-15 দিনের জন্য আসে না। আবার এই যে ট্রেনটা, এটা তারা পছন্দ করে না এবং এটা শো করে যে আপনার এই দেশে অ্যাকচুয়ালি থাকার ইচ্ছা নাই। তো উনি এর মাঝখানে মানে কি জানি বলে যে ওমরা করতে যাবেন, অত্যন্ত সুখকর একটা ব্যাপার এবং আমি শিওর আমাদের জন্য হয়তো দোয়া করবেন। হ্যাঁ, তো এটা অত্যন্ত সুখকর খবর। ম্যাক্সিমাম হয়তো 1 মাস থাকবেন কি 15 দিন থাকবেন, সাথে আবার অনেক একটু দুবাই যাবেন, আবার বেগম সাহেবকে নিয়ে গেলে আবার বলবেন যে একটু সোনার দোকানে একটু ঘুরে যাই, বউকে একটা সারপ্রাইজ দিবেন, খুশি করবেন। হ্যাঁ, সবারই সেই সৌভাগ্য হয় না, আপনার যেতে হয়েছে এটা একটু মনে রাখবেন। আসার সময় একটু দুবাই হয়ে ওই যে সোনার দোকানে গিয়ে ম্যাডামকে নিয়ে যাবেন, উনিও খুশি হবে, এটা কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি উসমান মেদা বলতেছি ব্রুকলিন থেকে। জি, আমার দুইটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, আমি 2023 সালের আগস্টে এসএলএম জয়েন করি। এখন পর্যন্ত আমি গ্রিন কার্ড পাই নাই। হ্যাঁ, তার জন্য আমাকে কিছু করতে হবে কিনা, না আমি আর ওয়েট করবো? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি ওয়েন হওয়ার কয়েক মাস পরে আমার ফ্যামিলির জন্য, আমার বউ বাচ্চার জন্য আমি অ্যাপ্লাই করি এসএলএম হওয়ার পর। তারা এই বছর ফেব্রুয়ারিতে আসে। তাহলে এখন যে এই যে ট্রাম্পের যে অনেক নিয়ম শুনতেছি, বা অনেক ডিনাই করবে বা অনেক রিভিউ করবে, তাহলে এখন এই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কি আমি আমার বউ বাচ্চার জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবো, নাকি আর ওয়েট করতে হবে? বা এখন আমার বউ বাচ্চার জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করলে কি কোনো সমস্যা হবে কিনা, আমি জানতে চাইছি অ্যাটর্নির কাছে। অনেক ধন্যবাদ ওসমান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, মানে আগে যে জিনিসটা ছিল যে কোনো ভাবেই অ্যাসাইলামটা হোক, ডিডেবিটিভ অ্যাসাইলাম হোক আর লিড অ্যাপ্লিকেশন যেটাই হোক, করার 1 বছর পরে অ্যাসাইলাম গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। এখন পরের দিনই অ্যাপ্লাই করতে পারেন, এবং উনি পরের দিনই অ্যাপ্লাই, মানে ইমিডিয়েটলি উনি ওনাদের জন্য অ্যাপ্লাই করে দিবেন। আপনি এতদিন যে করেন না, এটি বোধহয় ঠিক হয়নি। আপনি আপনার ওয়াইফ বা বাচ্চা যারা আছে সবার জন্য অ্যাপ্লাই করে দিন, যত পারলে কালকেই করে দিন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধার সময় সীমানা টপকানো কঠিনতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। কিছু কিছু প্রশ্ন ফেসবুকে রেখেছেন যেগুলো ঠিক প্রশ্নের মতো মনে হয় না বা উত্তর দেওয়ার মতো নয়, সে কারণে প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আবারও আমি জানি এই কথাগুলো বললে আপনি একটু বিব্রত হন, কিন্তু সৌজন্য বলে তো একটা কথা আছে, তাই বলতে হয় যে সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ব্যাখ্যা করেছেন এবং সেখানে বলেছেন এটা নিয়ে এত ভয়ের তেমন কারণ নেই, এটি একটি আশার কথা। এবং আপনি অনেকগুলো দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আমাকে যদি একটু সুযোগ দেন, এই যে এখান থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি, যে আপনার মতো একজন অত্যন্ত মানে কোয়ালিফাইড একজন মানুষ যারা আপনাকে ব্যক্তিগতভাবে চিনে, ওনার মতো এই লেভেলের লোকের কাছ থেকে যখন এত স্নেহধন্য কথাবার্তা আমরা শুনি, আমাদের জন্য খুব ভালো লাগে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছিলাম যে ট্রাম্পের স্থগিতাদেশ এবং বাইডেন যুগের যে রিভিউ, আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থায় যে গভীর সংকটের কথা বলা হচ্ছে, অনেকেই বলছেন। আমরা সেটা একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির মাধ্যমে আমরা বিষয়টি ব্যাখ্যা করেছি। এক্ষেত্রে মূল কথা একটাই দাঁড়ায়, ভয়ের তেমন কোনো কারণ নেই। যারা অন্যায় অপরাধ করেছেন তাদের জন্য ভীতির কারণ হতে পারে, যারা অন্যায় অপরাধ করেনি তাদের জন্য তেমন কোনো চিন্তার কারণ নেই, এটাই মূল বিষয়। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।